মাধ্যমিক ইতিহাস সাবজেক্টের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা। এই অধ্যায় থেকে একটি ৮ নম্বরের প্রশ্ন, বাংলার ছাপাখানা ও মুদ্রণ যন্ত্রের বিকাশে বিদ্যাসাগরের অবদান কী, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর ৮ নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে প্রোভাইড করবো এই ভিডিওতে। তা দেখো, বিদ্যাসাগরের অবদান কী এই ছাপাখানার ক্ষেত্রে সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে ছাপাখানার যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি। ছাপাখানা যখন আবিষ্কার হয়নি তখনকার ইতিহাস কী ছিল? তখন হাতে লেখা পুঁথি ছিল, সেই পুঁথির সংখ্যা কম ছিল, অল্প কিছু মানুষের হাতে সেই পুঁথি সীমাবদ্ধ ছিল। ফলে পুঁথিতে কি লেখা আছে সেটা সবাই জানতো না, সাধারণ মানুষ জ্ঞানের বাইরে ছিল, এবং জ্ঞান যাদের হাতে পুঁথি রয়েছে অল্প কিছু সংখ্যক মানুষ, তাদের মধ্যেই জ্ঞান সীমাবদ্ধ ছিল। এরপর চীন দেশে প্রথম কাঠের ব্লক দিয়ে ছাপানোর কাজ শুরু হয়, এবং ছাপানোর ক্ষেত্রে যে কালি কাগজ সেগুলো কিন্তু চীন দেশেই প্রথম আবিষ্কৃত হয়। পরবর্তীকালে 1440 সালে জার্মানিতে জোহানেস গুটেনবার্গ মেইন্স শহরে এই ছাপাখানা আবিষ্কার করেন, আধুনিক ছাপাখানা। সেই ছাপাখানা আবিষ্কারের ফলে নতুন করে সব বইপত্র লেখা হয়, ছাপানো হয়, এবং মানুষের হাতে হাতে বইপত্র পৌঁছে যায়। বাইবেলে কি লেখা আছে মানুষ জানতে পারে। ফলে এতদিন মানুষকে যে ভুল বোঝানো হয়েছিল সেটা মানুষ বুঝতে পারে, মানুষ যুক্তির আলোকে সব কিছু বিচার বিশ্লেষণ করতে শেখে, এবং তার পরিণামে দেখা দেয় নবজাগরণ, ধর্মসংস্কার আন্দোলন, বৈজ্ঞানিক ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার হয়, বৈজ্ঞানিক বিপ্লব হয়। বিজ্ঞানের যে সমস্ত ছবি রয়েছে সেগুলো এই ছাপানোর মাধ্যমে বইয়ের পৃষ্ঠায় তুলে দেওয়া হয়। সাধারণ মানুষ জীবজগতের ইতিহাস জানতে পারে, জীবজগৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। এক কথায় মানুষের মধ্যে জ্ঞানের একটা বিরাট পরিবর্তন আসে এই ছাপাখানা আবিষ্কারের ফলে, এবং একটা বিশ্ব বিপ্লব ঘটে। আজ আমরা যে ছাপাখানা রয়েছে বলে বিভিন্ন বই পুস্তক পড়তে পারি, বিভিন্ন পত্রপত্রিকা পড়তে পারি, কোনো কিছু ডকুমেন্টসের দরকার হলে জেরক্স করতে পারি। এই জেরক্স প্রিন্টার সবই ছাপাখানা থেকেই কিন্তু উদ্ভূত হয়েছে। এর ইতিহাস যদি আমরা দেখি তা দেখব যে চীন দেশে প্রথম এই ছাপানোর কাজ শুরু হয় কাঠের ব্লকের সাহায্যে। পরবর্তীকালে জার্মানিতে গুটেনবার্গ ছাপাখানা আবিষ্কার করছেন 1440 সালে। আর ভারতবর্ষে প্রথম এই ছাপাখানা নিয়ে আসছেন কিন্তু পর্তুগিজরা। পর্তুগিজ ভাস্কো দা গামা 1498 সালে কালিকট বন্দরে আসেন। এরপরে আলবুকাক আসেন, তিনি গোয়ায় আসেন এবং গোয়া দখল করে সেখানে একটা দুর্গ নির্মাণ করেন। গোয়ায় একটা কলেজও তৈরি করেন, সেন্ট পলস কলেজ। এই কলেজে 1556 সালে যখন আকবর রাজত্ব করছে মুঘল সম্রাট ভারতবর্ষে, ঠিক সেই সময় এই গোয়াতে ভারতবর্ষের প্রথম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ছাপাখানা তৈরি করা হচ্ছে বা আনা হচ্ছে এই সেন্ট পলস কলেজে। এটা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম, শুধু ভারতবর্ষে নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার যে সমস্ত দেশ রয়েছে যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, মালয়, সিঙ্গাপুর, এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার এতগুলো দেশ, এই এতগুলো দেশের মধ্যে প্রথম ছাপাখানা তৈরি করা হচ্ছে গোয়াতে 1556 সালে। এরপরে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, মানে কলকাতায়, তা দেখব যে কলকাতায় প্রথম ইংরেজরা আসার পরে ছাপাখানা নিয়ে আসছেন জেমস অগাস্টাস হিকি। 1778 সালে তিনি এই ছাপাখানা কলকাতার সার্কুলার রোডে তিনি এটা তৈরি করছেন বা এখানে নিয়ে আসছেন, এবং এই ছাপাখানা থেকে তার যে সংবাদপত্র হিকির গেজেট বা বেঙ্গল গেজেট, ভারতের প্রথম সংবাদপত্র তিনি বার করেছিলেন। 2 পাতার 1 ফুট বাই হাফ ফুটের একটা 2টি কাগজের 2 পাতা এই পত্রিকা ভারতবর্ষে প্রথম তিনি প্রকাশ করেন। সপ্তাহে একবার করে এটা বার করা হতো। এই পত্রিকা প্রকাশের জন্য হিকি, জেমস অগাস্টাস হিকি, সার্কুলার রোডে তিনি এই ছাপাখানা তৈরি করেন বা এখানে নিয়ে আসেন। এই ছাপাখানার পর 1778-এর পরে যদি আমরা দেখি তা দেখব যে শ্রীরামপুরে যে মিশনারিরা এসেছিলেন স্কটল্যান্ড থেকে, স্কটিশ মিশনারি যারা ব্যাপটিস্ট মিশন তৈরি করেছিলেন, এই ব্যাপটিস্ট মিশনারিতে 3 জন ছিলেন, উইলিয়াম কেরি, উইলিয়াম মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ল্ড, যাদেরকে আমরা বলি শ্রীরামপুর ত্রয়ী। এই শ্রীরামপুর ত্রয়ী শ্রীরামপুর কলেজ তৈরি করেন, সেখানে মিশন তৈরি করেন। এই 3 জনের একজন উইলিয়াম কেরি পরবর্তীকালে এই শ্রীরামপুর ছেড়ে দিয়ে, এই মিশন ছেড়ে দিয়ে আলাদাভাবে তিনি কলকাতাতে সার্কুলার রোডে তিনি একটি ছাপাখানা তৈরি করেন যার নাম ব্যাপটিস্ট মিশন প্রেস,
ব্যাপটিস্ট মিশন ছাপাখানা। এই ব্যাপটিস্ট মিশন ছাপাখানায় সেই সময় এই 1817 সালে এটা তিনি তৈরি করেন এবং এই সময় দেখা যায় যে ডেভিড হেয়ার কলকাতাতে শিক্ষা বিস্তারের জন্য তিনি কলকাতা বুক সোসাইটি তৈরি করছেন, কলকাতা স্কুল সোসাইটি তৈরি করছেন। স্কুল সোসাইটি স্কুলগুলোকে পরিচালনা করার জন্য তৈরি করা হয় এবং সেই স্কুলে ভালো সরকারি বই যাতে সেখানে দেওয়া যায় তার জন্য এই স্কুল বুক সোসাইটি তৈরি করা হয়েছিল এবং এই স্কুল বুক সোসাইটি বই প্রকাশ করে সেই বই স্কুলে স্কুলে পাঠিয়ে দিত। তো এই বইয়ের টেন্ডার অর্থাৎ এই বুক সোসাইটির বইয়ের যাবতীয় অর্ডার পেয়েছিল এই ব্যাপটিস্ট মিশন প্রেস, যেটি তৈরি করেছিলেন উইলিয়াম কেরি 1817 সালে। এটা কিন্তু কার্যকরীভাবে বেসরকারিভাবে ব্যবসায়িক উদ্যোগে এই প্রথম কলকাতাতে ছাপাখানা হচ্ছে। এর আগে জেমস অগাস্টাস হিকি একটা তৈরি করেছিলেন তার নিজস্ব ব্যক্তিগত ছাপাখানা। এরপরে যদি আমরা দেখি যে বাংলাদেশে সমগ্র পূর্ববঙ্গের কথা যদি আমরা বলি প্রপার বাংলাদেশে, তা সেখানে ছাপাখানা প্রথম কিন্তু প্রচলিত হয় 1884 সালে। শ্রী কালীনাথ রায়চৌধুরী ইনি ছিলেন রংপুরের কোন্ডার জমিদার। তিনি এই রংপুর থেকে একটা পত্রিকা প্রকাশ করতেন, রংপুর বার্তা। তার জন্য তিনি এই ছাপাখানা সেখানে একটা তৈরি করেছিলেন পরবর্তীকালে 1884 সালে, সেটা বাংলাদেশের প্রথম ছাপাখানা। তা যাই হোক, এবার আমরা আসছি, এটা আমাদের ইতিহাস ছিল কম বেশি যে ছাপাখানা কোথা থেকে এলো, কিভাবে এলো। 1440 সালে প্রথম এটা আবিষ্কার হচ্ছে, জোহানেস গুটেনবার্গ এটা তৈরি করছেন এবং তার আগে চীন দেশে কিন্তু কাঠের ব্লকের মাধ্যমে ছাপানো হতো। ভারতবর্ষে প্রথম নিয়ে আসছে পর্তুগিজরা 1556 সালে গোয়াতে সেন্ট পলস কলেজে। এরপরে কলকাতাতে প্রথম নিয়ে আসেন জেমস অগাস্টাস হিকি 1778 সালে তার নিজস্ব যে পত্রিকা হিকির গেজেট সেটাকে প্রকাশ করার জন্য। এরপরে যদি দেখি কলকাতাতে 1817 সালে প্রথম এই আপার সার্কুলার রোডে এখানে তৈরি করছেন উইলিয়াম কেরি। তিনি একটা মিশনের, তার যে নাম ব্যাপটিস্ট মিশন ছিল, সেই ব্যাপটিস্ট মিশন প্রেস তৈরি করছেন। প্রপার বাংলাদেশের মানে পূর্ববঙ্গে 1884 সালে কালীচন্দ্র রায়চৌধুরী, তিনি রংপুরের জমিদার, তিনি সেখানে একটা ছাপাখানা তৈরি করছেন। তো এগুলো ছিল একটা সংক্ষিপ্ত ইতিহাস, কিন্তু আমাদের এখানে মূল প্রশ্ন যে বিদ্যাসাগরের অবদানটা কি। তা বিদ্যাসাগর অনেক কিছুই করেছিলেন, নিজে বইপত্র লিখেছিলেন, সেই বই নিজে ছাপাখানা একটা তৈরি করে সেই জায়গায় বইগুলো ছাপিয়েছিলেন, আবার সেই বই বিক্রি করার জন্য তিনি নিজে দোকানও খুলেছিলেন। তাহলে এই 3 রকম চরিত্র তার মধ্যে আমরা পাবো। তো সেটা নিয়ে এবার আমরা মূল আলোচনায় আসবো। তো দেখো আমরা প্রশ্নটা কি রয়েছে আমরা একবার দেখে নিই। বাংলা ছাপাখানার বিকাশে বিদ্যাসাগরের অবদান কি। তো এই প্রসঙ্গে এবার আমরা মূল জায়গায় একটু আলোচনা করব যে বিদ্যাসাগরের কী কী উদ্যোগ বিদ্যাসাগর নিয়েছিলেন এই ছাপাখানার বিকাশে। বিদ্যাসাগরের সময়ে কলকাতাতে চার্লস উইলকিন্স, যাকে বাংলার গুটেনবার্গ বলা হয়, তিনি এখানে পঞ্চানন কর্মকার, তার সহযোগিতা নিয়ে তিনি ওই ছাপার অক্ষর তৈরি করেন এবং খুব সুন্দর করে তিনি এই ছাপাখানাকে মডিফাই করেন এবং মানে উন্নত করেন। এবং তার ফলে কি হয়, কলকাতাতে অনেক ব্যক্তিগত উদ্যোগে ছাপাখানা তৈরি হতে থাকে, অনেকে ব্যবসায়িক উদ্যোগে ছাপাখানা তৈরি করে। এই সমস্ত কর্মসূচি আমরা দেখতে পাই 1817 থেকে 34-এর মধ্যে। এই সময়টাকে বলা হয় ব্যবসায়িক উদ্যোগের যুগ। ছাপাখানার ক্ষেত্রে বিদ্যাসাগরের অনেক অবদান রয়েছে, কারণ বিদ্যাসাগরের সময়ে যদি আমরা দেখি যে পঞ্চানন কর্মকারের সহযোগিতা নিয়ে উইলিয়াম চার্লস উইলকিন্স তিনি যে ছাপার যে অক্ষর সেগুলোকে সুন্দর করে তৈরি করেন এবং আধুনিক ছাপাখানা তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন কলকাতাতে। এবং এই অক্ষরের সাহায্যে পরবর্তীকালে হ্যালিডের যে বাংলা ব্যাকরণ সেটা ব্যাপকভাবে মুদ্রিত হতে থাকে। এই রকম একটা সময়ে বিদ্যাসাগর তিনি যে সমস্ত বই লিখেছিলেন তার মধ্যে একটি বিখ্যাত বই ছিল বেতাল পঞ্চবিংশতি, অর্থাৎ বেতালের গল্প। বেতাল বলে একটি অত্যাধিক আশ্চর্যজনক ক্ষমতা সম্পন্ন প্রাণী যার নাম বেতাল, তার সাথে রাজা বিক্রমাদিত্যের যে বিভিন্ন কথোপকথন, গল্পের যে গল্প আলোচনা, এরকম নিয়ে রয়েছে 25টা গল্প। বেতাল পঞ্চবিংশতি খুব বিখ্যাত হয়। একটা ঠিক ভৌতিক গল্প ঠিক নয়, এটা অলৌকিক গল্প। আবার এই বই ভারতবর্ষের বিভিন্ন ভাষায় কিন্তু পরবর্তীতে প্রকাশিত হয়, অনেক সিনেমা তৈরি হয়েছে এই বেতাল পঞ্চবিংশতিকে কেন্দ্র করে। এই বেতাল পঞ্চবিংশতি খুবই জনপ্রিয় একটা বই ছিল বিদ্যাসাগরের লেখা। এই বইটাকে প্রকাশ করার জন্য বিদ্যাসাগর রোজারিও সেই সময় কলকাতায় রোজারিও কোম্পানি প্রেস ছিল, সেই কোম্পানির প্রেস থেকে তিনি এই বই প্রকাশ করেন এবং সেটাকে বিক্রি বিলির ব্যবস্থা করেন। পরবর্তীকালে বিদ্যাসাগর নিজের বাড়িতে
তিনি একটি ছাপাখানা তৈরি করেছিলেন এবং তারপর থেকে তার যত বইপত্র সেই ছাপাখানা থেকে কিন্তু তিনি প্রকাশ করতে থাকেন। তাহলে এখানে আমরা দেখছি যে গ্রন্থাকার তিনি অনেক বইপত্র লিখছেন, সেইগুলোকে এবার প্রকাশ করছেন। মুদ্রাকর বলতে এখানে তার যে বন্ধু ছিল মদনমোহন তর্কালঙ্কার বিদ্যাসাগরের, তার সহযোগিতায় এই কলেজ স্ট্রিট চত্বরে তিনি যে আমহার্স্ট স্ট্রিট রয়েছে সেখানে 62 নম্বর লেনে সংস্কৃত যন্ত্র বলে একটি ছাপাখানা তৈরি করেন ব্যবসায়িক উদ্যোগে। পরবর্তীকালে এর একক মালিকও কিন্তু তিনি হয়েছিলেন। এই প্রেস থেকে কি করছেন, তিনি যে সমস্ত বইপত্র লিখতেন সেগুলো প্রকাশ করছেন, আবার বিভিন্ন লেখক যে সমস্ত বইপত্র লিখতেন সেগুলো তার এই সংস্কৃত যন্ত্র প্রেস যেটা তৈরি হয়েছিল আমার স্ট্রিটে 62 নম্বর লেনে সংস্কৃত যন্ত্র নামে এই ছাপাখানা, এই জায়গা থেকে বিভিন্ন প্রকাশকের বই তিনি প্রকাশ করতেন, নিজের বইপত্রকেও প্রকাশ করতেন। এরপরে দেখো রয়েছে পুস্তক বিক্রেতা অর্থাৎ বই বিক্রেতা। তা বই বিক্রেতার জন্য তিনি বইয়ের একটা দোকান খোলেন। দেখো আজ যেখানে কলেজ স্ট্রিটে বইয়ের দোকান, যার আগে নাম ছিল পটলডাঙ্গা, যে পটলডাঙ্গার ওখানেই প্রেসিডেন্সি কলেজ তৈরি হয়, হেয়ার স্কুল বা ডেভিড হেয়ার স্কুল তৈরি হয়, সংস্কৃত কলেজ তৈরি হয় পটলডাঙ্গা। পরবর্তীকালে এই জায়গায় কলেজ স্কোয়ার তৈরি হয় এবং কলেজ স্কোয়ারকে কেন্দ্র করে বইয়ের দোকান তৈরি হয়। কিন্তু কলকাতায় প্রথম বইয়ের মার্কেট ছিল কিন্তু বড়বাজার। হাওড়া ব্রিজে ওঠার আগে বড়বাজারের মুখটায় এখানেই যে চীনা বাজার রয়েছে এবং বটতলা, সেখানেই ছিল প্রথম বইয়ের দোকান। পরবর্তীকালে এই কলেজ স্কোয়ারে কিন্তু প্রথম বইয়ের দোকান খুলছেন বিদ্যাসাগর। তিনি এখানে সংস্কৃত বুক ডিসপোজিটরি বলে একটি বইয়ের দোকান খুলছেন এবং এই জায়গায় তার সমস্ত বইপত্র যেগুলো তিনি প্রকাশ করেছিলেন সেগুলো এখান থেকে তিনি বিক্রির ব্যবস্থা করেন। যদিও কলকাতায় কলেজ স্ট্রিট চত্বরের প্রথম দোকান হিসাবে বলা হচ্ছে যে গিরিশচন্দ্র দাশগুপ্ত, তিনি দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি বলে একটি বইয়ের দোকান করেন 1878 সালে। এটাকেই বলা হচ্ছে কলকাতার প্রথম বইয়ের দোকান। তা যাই হোক, এইভাবে আমরা বিদ্যাসাগরের বিভিন্ন চরিত্র দেখতে পাই বইপত্র বা ছাপাখানা বা এই সমস্ত প্রকাশ করা, এই সমস্ত ক্ষেত্রে। দেখো বিদ্যাসাগরের 4টি দিক তোমরা এই নোটসের মধ্যে লিখবে। একটা হচ্ছে গ্রন্থাগার, তিনি বিভিন্ন বইপত্র লিখছেন, যেমন বেতাল পঞ্চবিংশতি রোজারিও প্রেসের মাধ্যমে সেটাকে প্রকাশ করছেন। মুদ্রাকর, তিনি একটা ছাপাখানা তৈরি করছেন সংস্কৃত যন্ত্র নামে, তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের সহযোগিতায় একসাথে। এবং পরবর্তীতে তিনি অনেক বইপত্র লিখছেন, যেমন আমরা এখানে বর্ণ পরিচয়ের কথা বলতে পারি, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরও একাধিক বইপত্র লেখেন। সেই সমস্ত বই প্রকাশ করছেন এই ছাপাখানা থেকে এবং শেষে তিনি একটি বইয়ের দোকান খুলছেন কলেজ স্কোয়ার বা কলেজ চত্বরে, সেই জায়গা থেকে তিনি বইপত্র বিক্রি করছেন। তো এই 4টে দিক নিয়ে আমাদেরকে এই নোটসে লিখতে হবে যে ছাপাখানার বিকাশে বিদ্যাসাগরের অবদান কী বা ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের অবদান কী। এবার এর যে প্রপার অ্যান্সার সেটা আমি অনস্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। মাধ্যমিক ইতিহাস বাংলায় ছাপাখানার বিকাশে বিদ্যাসাগরের অবদান লেখো, অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীভাবে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে নিজেকে সংশ্লিষ্ট করেন তা বিশ্লেষণ করো। 8 নম্বরের প্রশ্ন 4-এর ক্ষেত্রেও তোমরা লিখতে পারো। দেখো প্রথম পয়েন্ট যেটা রয়েছে সেটি হচ্ছে ভূমিকা। বিদ্যাসাগর ছিলেন সংস্কৃত পণ্ডিত ও লেখক। তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত বা সেরেস্তাদারের পদে নিযুক্ত হন 29শে ডিসেম্বর 1841। পরবর্তীকালে তিনি সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক পদে যোগদান করেন এপ্রিল 1846 থেকে 1847। আবার 1850-এর দশকে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষ হন। এর পাশাপাশি তিনি ছিলেন 19 শতকের একজন উল্লেখযোগ্য গ্রন্থকার, মুদ্রক ও প্রকাশক। প্যারা করে 1817 থেকে 34 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছাপাখানার বিস্তার পর্ব নামে পরিচিত। এই সময়ে ব্যবসায়িক ভিত্তিতে কলকাতা ও তার আশেপাশের এলাকায় ব্যক্তিগত উদ্যোগে ছাপাখানার বিস্তার ঘটে। পয়েন্ট ছাপাখানা ও বিদ্যাসাগর, অর্থাৎ ছাপাখানার ক্ষেত্রে বিদ্যাসাগরের কী অবদান, প্রপার সেই অংশে আসছি। প্রাক আধুনিক যুগের ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগরের অবদানের বিভিন্ন দিক হলো, এক গ্রন্থকার রূপে বিদ্যাসাগর নিজে ছিলেন একজন গ্রন্থকার। তিনি তার লেখা বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি রোজারিও কোম্পানির ছাপাখানায় ছাপানোর ব্যবস্থা করেন 1847 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে তিনি নিজের রচিত অনেক পুস্তক নিজের ছাপাখানাতেই মুদ্রণের ব্যবস্থা করেন। পয়েন্ট মুদ্রাকর রূপে 1847 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর তার বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে যৌথভাবে 62 নম্বর আমহার্স্ট স্ট্রিটে সংস্কৃত যন্ত্র নামক একটি ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তিনি এই
এই ছাপাখানার একক মালিক হন? পয়েন্ট দেখো, প্রকাশক রূপে। এই ছাপাখানা থেকে বিদ্যাসাগর তার নিজের ও অন্যান্য লেখকের রচিত গ্রন্থ ছাপান ও প্রকাশ করেন। তার রচিত ও প্রকাশিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ণপরিচয়, প্রথম ও দ্বিতীয় ভাগ, 13 এপ্রিল ও 14 জুন 1855 খ্রিস্টাব্দ। পয়েন্ট, শেষ পয়েন্ট, পুস্তক বিক্রেতা রূপে। 19 শতকে বটতলা ও চীনাবাজার এলাকায় বই বাজার গড়ে উঠলেও হিন্দু কলেজ ও সংস্কৃত কলেজ অঞ্চলে বইয়ের দোকান ছিল না। তাই বিদ্যাসাগর এই অঞ্চলে সংস্কৃত প্রেস ডিপজিটরি নামক একটি বইয়ের দোকান খোলেন। এরপর দেখো শেষ পয়েন্ট, উপসংহার। এভাবে বিদ্যাসাগর গ্রন্থকার, প্রকাশক ও মুদ্রাকর হয়ে ওঠেন। এর পাশাপাশি তিনি ছাপাখানার টেকনিক্যাল ব্যাপারেও উন্নতি ঘটাতে সচেষ্ট হন, যার উদাহরণ হলো বিদ্যাসাগর সার্ট। তা এই ছিল বিদ্যাসাগরের ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগ বা বাংলায় ছাপাখানার বিকাশে বিদ্যাসাগরের অবদান। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের বাদবাকি অন্যান্য প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।